জুলাই আগস্ট অভ্যুত্থানের ১০০তম দিন আজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই অভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ১০০ দিনে অন্তর্বর্তীকালীন সরকার আরও ১ বছর বা তারও বেশি সময় ক্ষমতায় থাকতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা ও সম্ভাব্যতা নিয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক সংস্থাটি। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ কোন দিকে যেতে পারে এমন পরিস্থিতিও আলোচনা করছে তারা। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা রেখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারও ৩ দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় এসেই আওয়ামী ফেসিবাদের বাইরে নতুন বাংলাদেশ রূপান্তরের জন্য সংস্কারের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্কারের প্রথম ১০০ দিন নামের রিপোর্টে উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছে তারা। একই সাথে অনেক বেশি সময় ক্ষমতায় থাকা এড়িয়ে নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার কথাও জানিয়েছে রিপোর্টটি। বাংলাদেশকে সহযোগিতা করতে দেশের বাইরের পক্ষগুলোর সহায়তার হাত বাড়ানো উচিত বলেও জানানো হয়। পাশাপাশি ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশটির ভাবমূর্তি মেরামতে কাজ করার কথাও উল্লেখ করা হয় রিপোর্টটিতে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে বলেও মনে করে তারা। ইলিয়াস কমল, মাই টিভি। ফেসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, ফ্যাসিস্টের শেকড় এতটাই গভীরে চলে গেছে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত ১৫ বছরে তারা জড়ো হয়েছে আর একদিকে কয়েক সপ্তাহ সরকার এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছে। শুক্রবার এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসপেন্সেন্স AFAD এর অনুষ্ঠানে আসিফ নজরুল এ কথা বলেন। 2 দিনব্যাপী ৮ম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি থাকলেও গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। হত্যাকাণ্ডের চেয়ে গুম খারাপ অপরাধ। They have gathered their strength in last 15 years and we are trying to reverse the process in last couple of weeks. খুন করার চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন এবং কম্পেনসেশন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ আব্দুল্লাহ ৩ মাস পর গতকাল বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে মারা গেছেন। তার দাফন আজ শুক্রবার সকাল 11টার দিকে সম্পন্ন হয়েছে। এর আগে যশোরের শাসক উপজেলা বেনাপোল বলফিল্ড মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন তাকে গার্ড অফ অনার দেয়। পরে যশোরের বেনাপোলে তার নানার বাড়ির পারিবারিক কবরস্থানে নানা নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল্লাহ। এর আগে শুক্রবার দিবাগত রাত 2টার দিকে আব্দুল্লাহর মরদেহ ঢাকা থেকে গ্রামে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয় স্বজন তেরাহাজারি আশোকে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। গত 5 আগস্ট রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার না হলে কোনো পরিবর্তন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর। তার মতে, রাজনৈতিক দলগুলো যেন কখনো দানব হয়ে উঠতে না পারে সে ব্যবস্থা করতে হবে। লালবাগে গণ অধিকার পরিষদ ঢাকা দক্ষিণের আয়োজনে বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারের সভায় সব কথা বলেন তিনি। কিছু ভুল সিদ্ধান্তের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করেন নূর। তাই যে কোনো সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে হলে এই সমস্যা দূর হবে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যেন দানব হয়ে উঠতে না পারে, জনগণের বন্ধুর কথা বলে যেন জনগণের উপরে
নির্যাতন নিপীড়ন করে প্রভুর ভূমিকায় অবতীর্ণ হতে না পারে, তার জন্য রাজনীতিরও সংস্কার প্রয়োজন। আমরা বলছিলাম যে আমরা যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা আগামীর সংসদ নির্বাচন করতে পারি, অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে। এবার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ডাক দিয়েছেন তাবলিগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্দলভি অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর সমাবেশ করবেন তারা। সম্প্রতি তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকালে কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দেয় কয়েক হাজার সাদপন্থী। এই কারণে ভোর থেকে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর মধ্যে কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে এবং আশেপাশে অবস্থান তারা। সাদপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকে বন্ধ হয়ে যায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। বিদেশের সাথে সর্বোচ্চ গ্যাদারিং করে এবং সাদ সাহেবকে এনে এই বছর আমরা সফল বিশ্ব ইজতেমা করতে চাই একত্রে। এটি আমাদের ইনশাল্লাহ এই আজকের এই মহাসমাবেশ থেকে সরকার এবং দেশবাসীর প্রতি আমাদের ঘোষণা। যদি এক দফাতে সম্ভব না হয় তাহলে আমরা আপাতত 2 দফায় করব, যেন ভবিষ্যতে 1 দফায় করতে পারি সেই আশাকে সামনে রেখে এই বছর 2 দফায় করব। কার্যালয়ে জনপ্রতিনিধি না থাকায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা মিলছে না বলে জানিয়েছেন নগরবাসী। ওয়ার্ড কার্যালয়ে দায়িত্বরত সচিবদের সাথে স্থানীয়দের চেনা জানা না থাকার ফলে বেগ পোহাতে হচ্ছে জন্ম মৃত্যু নাগরিক ও ওয়ারিশ সনদপত্র সংগ্রহে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন শীঘ্রই কেটে যাবে এই সংকট। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। নগরীর ওয়ার্ড সচিবদের সেল নাম্বারগুলো এভাবেই লিখে রাখা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5 অফিসের দেয়ালে। বলা হচ্ছে জন্ম মৃত্যু নাগরিক ও ওয়ারিশ সনদপত্র সংগ্রহের প্রয়োজন হলে নগরীর ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করুন। আঞ্চলিক এই অফিসের একজন জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা হচ্ছে ব্যাহত। যা আমাদেরকে ডিস্টার্ব করে এই জন্য আমরা লিস্টটা টানিয়ে দিয়েছি, যাতে করে ওয়ার্ড সচিবের নাম্বার ওয়ার্ড সচিব সাথে যোগাযোগ করে ওখানে গিয়ে কাজটা করতে পারে। কিন্তু ওয়ার্ড সচিব কাজটা করছে কিন্তু লেন্দি প্রসেসে, তাদের তো কোনো বসার জায়গা নাই। চলমান সংকট উত্তরণ প্রসঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তুলে ধরেন বর্তমান প্রেক্ষাপটের নানা দিক। এখানে জনপ্রতিনিধি ডমিনেটেড এই অর্গানাইজেশনটা, জনপ্রতিনিধি এই মুহূর্তে নেই। এটাকে আমরা একটা চালিয়ে নেওয়ার জন্যে গভর্নমেন্ট যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা চালিয়ে দিচ্ছি। কিছু তো ব্যাকলগ থাকতেই পারে। তবে নগরীতে একই সাথে 2 ওয়ার্ডের দায়িত্ব পালন করা ওয়ার্ড সচিব জানান, নাগরিক সেবাই জনপ্রতিনিধির জুড়ি মেলা ভার। আমি বর্তমানে 2 ওয়ার্ডের দায়িত্বে আছি, 29 নং ওয়ার্ড এবং 31 নং ওয়ার্ড। তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা সব লোকজনকে এলাকার চেনে, তারা কাজে আসে। মূল কথা হইল ওয়ার্ড কাউন্সিলরদের কোনো বিকল্প নাই। যেহেতু কাউন্সিলর মহোদয়রা এখন নাই, তবে তাদের যে সেবা, এই সেবাটা আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। সেবা প্রত্যাশীরা বলছেন, জনগণের যথাযথ সেবা প্রদানে কোনো কোনো ক্ষেত্রে উদাসীন থাকছেন ওয়ার্ড কর্তৃপক্ষ। ঘরের কর্তা না থাকে তাহলে তো আর কাজ ঠিক হবে না। তাদের কাছে গেলে বলে যে লোক নেই। এখন যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। তারা বলছেন, মশার ওষুধ নিয়মিত না ছিটানো, পাশাপাশি জন্ম মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র পেতেও বেগ পোহাতে হচ্ছে তাদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 127টি গণকবর সন্ধান পাওয়া গেছে রায়ের বাজারে। প্রত্যেকটি চাপা দেয়া হয়েছে একাধিক শহীদের মরদেহ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্দেশ ও প্রত্যক্ষ হামলায় এসব থমকে যাওয়া জীবনে নেই কোনো স্মৃতিচিহ্ন বা পরিচয়। অবিলম্বে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে মৃতদেহ পৌঁছে দেওয়ার দাবি জানান সমন্বয়করা। SM আরিফের রিপোর্ট। বাবা কি দোষ করছিল না? তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে নাকি কারোর কোনো ক্ষতি করছিল? আর বাবা তো তোমাদেরকে কিছু করেনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিখোঁজ বাবার এক সন্তানের এমন আহাজারি। ছেলে রাইয়ান ধারণা করছেন বাবা রফিকুল ইসলামকে হত্যা করে রায়ের বাজারের বধ্যভূমিতে গণকবর দেয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে গণকবর জিয়ারতে এসেছে এই পরিবারটিও। আমরা কিভাবে কি করব? মা ছেলে ওর পড়াশোনাটা
ওর পড়াশোনা এবং ওর দায়িত্বটা আপনারা যদি আমার জন্য একটু সহযোগিতা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় ১২৭টি গণকবরের সন্ধান পাওয়া গেছে রায়ের বাজারে। প্রত্যেকটিতে চাপা দেওয়া হয়েছে একাধিক শহীদের মরদেহ। এখানে ১২৭টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে, যার অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হলো গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। প্রত্যেকটা হসপিটালের গেটে গেটে আত্মীয় স্বজন মানুষের আসে যে ভাই আমাদের লাশগুলা আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের সন্তানটা আমরা খুঁজে পাচ্ছি না। অবিলম্বে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে পরিবারের কাছে মৃতদেহ পৌঁছে দেওয়ার দাবি জানান সমন্বয়করা। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। শহীদ পরিবারের পাশে দাঁড়ান তাদের, এবং বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে তার পাশে দাঁড়ান। আপনারা বেইমানি করবেন না প্লিজ, আপনাদেরকে অনুগ্রহ করে বলছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্ররা সবসময় রাজপথে থাকবে। জনগণের আকাঙ্ক্ষা, গণমানুষের আকাঙ্ক্ষা এবং শহীদদের রক্তের যে অবদান সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। SM আরিফ, মাইটিভি, ঢাকা। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদ নিহত হবার পরও অনেক সাংবাদিক টিভি টক শোতে আওয়ামী ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং তেলবাজি করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ সেতু নামকরণের দাবিও জানান তিনি। উপদেষ্টা নিয়োগের অসন্তুষ্টি প্রকাশ করেন। বিকেলে রংপুরে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা সে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে প্রথমে শহীদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে পরিবারের খোঁজ খবর নেন তিনি। তাদের মধ্যে যারা এই গণহত্যায় উস্কানি দিয়েছে এবং আবু সাঈদের শহীদ আবু সাঈদের হত্যার পিছনেও যাদের উস্কানি দায়ী, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে কোনো ছাড় নাই। কারণ আপনার মনে থাকার কথা যে শহীদ আবু সাঈদ তার শাহাদাতের পরেও টক শোতে এই সমস্ত তথাকথিত সম্পাদকেরা বলার চেষ্টা করেছে যে শহীদ আবু সাঈদ সে দুষ্কৃতিকারী ছিল। এটা বলার তারা ধৃষ্টতা দেখিয়েছে। পাইকারি বাজারে কয়েক সপ্তাহে শীতকালীন সবজির দাম কমতে শুরু করলে প্রভাব নেই খুচরা বাজারে। আলু এবং মাছের দাম বেশি থাকলেও একই রকম রয়েছে পেঁয়াজ সহ অন্যান্য জিনিসপত্রের দাম। তবে সপ্তাহ শেষে ডিমের ডজন প্রতি বেড়েছে 10 টাকা। নিত্যপণ্যের দাম সহনশীল মাত্রা না আসায় অভিযোগ ভোক্তাদের। বিস্তারিত আবু সাঈদ অপুর রিপোর্টে। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি 20 টাকার ডাল মানে কিনলেন কেন? দুপুরে খানার জন্য, 3 জন লোক আমরা খাবো তার জন্য। তো 20 টাকা দিয়ে কি হবে? না, ডিম আছে এর সাথে। মানে তাতে কি মনে হয় বাজার সহনীয় পর্যায়ে রয়েছে? কিছু তো করার নাই, আমাদের ইনকাম কম, মালের দাম বেশি, যেহেতু এ দিয়ে দিন আমাদের কাটাতে হবে। মৌসুম শুরু হয়, রাজধানীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। ফলে ক্রমেই সবজির দাম কমলেও পাইকারি ও খুচরা বাজার ভেদে প্রতিটি সবজিতে বাড়তি 5 থেকে 10 টাকা। কেজি প্রতি আলুর দাম বেড়েছে 15 টাকা, আর ডিমের ডর্জনে বেড়েছে 10 টাকা। মাছের বাজারও আকাশচুম্বী। প্রতিটি মাছে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি 100 থেকে 150 টাকা। দাম বৃদ্ধির এমন নাভিশ্বাসযুক্ত অভিযোগ করেছেন ভোক্তারা। কাঁচা বাজারে সামান্য সবজির দামটা কমেছে, শাক সবজির দামটা, যেটা আগে আমরা লাল শাক কিনতে গেলে এক মোটা শাক কিনতে 30 টাকা লাগছে, এখন ওইটা হয়তো 10 টাকা পাওয়া যায়। হ্যাঁ, আর অন্যান্য বাজারে তো স্বাভাবিক না, আগের মতোই আছে, অপরিবর্তিত। মাছের দাম বেশি, আগের চাইতে বেশি, আপনাদের 50 টাকা 100 টাকা এরকম বেশি সব মাছের দাম। চিংড়ি যেরকম যা কিনছি 1 মাস আগে ওরকমই আছে, কুয়াও একই রকম আছে। মাছের প্রাচুর্যতা কম আর যা আছে অনেক বেশি দাম, মানে প্রত্যেকটা 100-150 এরকম বেশি দাম চাচ্ছে আর কি। গরুর মাংসের কেজি 750 টাকা বিক্রি হলেও আদা রসুনের দাম বাড়তি। সবকিছু মিলে বাজার পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন নগরবাসী। ভোক্তাদের দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় করার। সিন্ডিকেটের দৌরত্ব না কমায় এমন পরিস্থিতি বলে মনে করছেন ভোক্তারা। শীতের সবজি কম হলো, যে নিত্য প্রয়োজনীয় যেমন আলু, চাল, মানে গরিব মানুষরা যেগুলো খায়, যেগুলো ছাড়া চলতে পারে না, ডিম, ওইগুলোর দাম সবসময় সহনীয় পর্যায়ে থাকা উচিত। মধ্যবিত্ত শ্রেণী তো অবস্থা খারাপ। আমি গুলশান থেকে আসছি, কিন্তু আমরাই তো
হাঁসফাঁস খেয়ে যাচ্ছি। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে দাম বৃদ্ধি পেলে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হয়। মাল দিচ্ছে না কোম্পানিতে, দাম বাড়বে অনেক, প্রতি লিটারে 7-8 টাকা করে বাড়বে। 8 কেজি দিতে পারে 5 টাকা করে বাড়ছে। গত সপ্তাহে আলু বিক্রি করছিলাম 60 টাকা, 54-55 টাকা কিনা পড়ছে, 60 টাকা বিক্রি করছি। এই সপ্তাহে 64-65 কিনা পড়তেছে, 70 টাকা বিক্রি করতেছে। ডিমের ডজন আমরা বেচতেছি যেটা বাসা ডিমটা 150 টাকা, আর যেটা এভারেজ এটা 145 টাকা। শীত মৌসুম হয়, এসব শীতকালীন সবজির দাম কিন্তু অনেকটা ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে। তবে বেড়েছে পেঁয়াজ এবং মাছের দাম। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, পাইকারি বাজারে যে ধরনের দাম খুচরা বাজারে তার চেয়ে অধিক দাম। এর কারণ তারা পরিবহন খরচ থেকে অন্যান্য বিষয়কে সামনে এসে দাঁড় করাচ্ছে। তবে নগরবাসীর দাবি, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার আরও পদক্ষেপ নেবে জোরালোভাবে, এমনটাই দাবি ছিল সবার মুখে মুখে। মহাখালী কাঁচাবাজার থেকে আবু সাদাপু, মাই টিভি, ঢাকা। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলাচরের আলোর কোলে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী রাস উৎসব ও মেলা। শনিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই মিলন মেলা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শত বছর ধরে চলে আসা এই রাস উৎসব প্রতি বছর নভেম্বর মাসের পূর্ণিমার তিথিতে পালিত হয়ে আসছে। এবারও বন বিভাগ ও রাস উৎসব উদযাপন কমিটির সহযোগিতায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে দুবলাচরে আলোর কোলে রাস পূজার জন্য অস্থায়ী রাস মন্দির নির্মাণ করা হয়েছে। এদিকে সুন্দরবনের দুবলাচর রাস উৎসব ও পুণ্যস্নান উপলক্ষে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। সুন্দরবনের হরিণ শিকারী সহ অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও তীর্থযাত্রী দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছেন তারা। আমরা এই নতুন আইসে রাস মেলা স্নান করতে 3 দিনের উপলক্ষে আসছে, প্রথম আজকে মেলাটা হচ্ছে, আরম্ভ শুরু হচ্ছে আর কি। চুরি মালার কাছে ভিতরে দোকান দেবো, আমি এই জন্য আসছি। রাস মেলার উপলক্ষে দীর্ঘ 23 বছর ধরে এই দুবলাচর আমি আসা যাওয়া করি। কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে এবং প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল। আজ ঐতিহাসিক 15 নভেম্বর। 17 বছর আগের আজকের দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে লন্ডভন্ড করে দিয়েছিল বরগুনা সহ উপকূলীয় জেলাগুলো। প্রাণ হারিয়েছিলেন 1345 জনেরও বেশি। এদিনের কথা মনে করলে আজও আতঙ্ক ঘিরে ধরে উপকূলবাসীদের মনে। তীরের মানুষ আশার বসতি গড়ে তুললেও সিডরের ক্ষতচিহ্ন আজও প্রান্তিক জনপদে। দীর্ঘ সময় পার হলেও দুর্যোগ মোকাবেলায় হয়নি টেকসই কোনো সমাধান। শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। আজ থেকে 17 বছর আগে 5 মাত্রার ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। হাজারো মৃত্যুর পাশাপাশি ধ্বংস হয়েছে ঘরবাড়ি। বেড়িবাঁধ সহ গবাদি পশুকে ভাসিয়ে নিয়েছে সিডর। সিডরের ভয়াবহতা বোঝাতে পশ্চিমা গণমাধ্যম ঘূর্ণিঝড়টিকে সে সময় ব্যাখ্যা করেছিল এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ কোর অব হারিকেন উইন্ডস হিসেবে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর উপকূল জুড়ে যে ক্ষতচিহ্ন রেখে গেছে তা আজও ভোলেনি প্রান্তিক মানুষ। মনে করে দুনিয়ায় বিদেয় যায়। আমার মা এবং আমার ছেলে মেয়ে এবং ভাগ্না 5টা লোক আমার হারিয়ে ফেলেছি। 5 ক্যাটাগরির ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর থেকে প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে পড়া জেলা বরগুনায় বিদেশি দাতা সংস্থাগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে স্থানীয়দের অভিযোগ, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এনজিওর কার্যক্রম শুধু ছবি তোলা বা ভিডিও উপস্থাপনের মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে ওইতে আর কি 8 সেকেন্ডে উড়া ধরছি, এর মধ্যে আর কি ওই যে পানি চাই দেখি পানি 1 মিনিটের মধ্যে পানি গড়ে উঠতে গেছে। বিষখালীর বুকে জেগে ওঠা পর্যটন সম্ভাবনাময় স্থান মাঝের চর। সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে লাশের স্তূপে পরিণত হয় চরটি। 15 নভেম্বর সিডর রাতে যখন আঘাত হানবে তার ঘণ্টাখানেক আগে হঠাৎ করে 10 নম্বর মহা বিপদ সংকেত জারি করা হলো। তো মানুষ তখন দৌড়দৌড়ি ছোটাছুটি শুরু করেছে, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে। অনেকে আশ্রয়কেন্দ্র যেতে পারেনি, তার আগেই ঝড়টা শুরু হয়ে গিয়েছে। আমরা অনুরোধ জানাবো পরবর্তী পর্যায়ে দাতা সংস্থাগুলো এটা স্বচ্ছতার জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সহায়তা পায়, সেই জন্য স্থানীয় নাগরিক সংগঠন এবং নাগরিকদের বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদেরকে যাতে এই কর্মসূচির সাথে সম্পৃক্ত করা হয়। এদিকে জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে ধীরগতি। কোনো কোনো স্থান সিডরের পর থেকে রয়েছে অরক্ষিত, যদিও
পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান রয়েছে প্রকল্পের কাজ। এছাড়া আমরা যখন কোনো ঘূর্ণিঝড় বা কোনো তৎক্ষণাৎ সমস্যা দেখা দেয় আমরা ইমার্জেন্সি বাজেটের আওতায় কাজ করে থাকি। তা আমাদের হাতে কিছু জিও ব্যাগও রয়েছে, প্রায় 8,000 জিও ব্যাগ রয়েছে। তা আমাদের যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা তৎক্ষণাৎ কোনো প্রয়োজন হয় আমরা ওগুলো থেকে সেই চাহিদা মিট আপ করতে পারবো। এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শক্তিশালী পুনর্বাসন কাঠামো নির্মাণ প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। শুধুমাত্র কার্যক্রমের মাধ্যমে না, জনমানুষের জীবন জীবিকাকে সহিষ্ণুভাবে রূপান্তর করতে হবে, যাতে করে তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেরা টিকে থাকতে পারে। SM আরিফ, মাই টিভি। বিদায় সুর বেজে উঠেছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক বইমেলার। চলছে ইসলামিক ভিত্তিক বই কেনা বেচাও। স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম উন্মুক্তভাবে নরনারীরা ছুটে এসেছেন 23তম ইসলামিক বইমেলায়। তবে ইসলামিক স্কলাররা বলছেন স্বাধীনভাবে বই কেনা বেচার আয়োজন ইসলামিক শাসন প্রতিষ্ঠার হাতিয়ার বলে মনে করছেন তারা। বিস্তারিত জাহিদ আহমেদ বাবু রিপোর্টার। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ইসলামিক বইমেলার 23তম দিন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এই মেলার যবনিকা ঘটবে 22 নভেম্বর। এরই মধ্যে বিদায়ের সুর বেজে উঠেছে ইসলামিক বইপ্রেমীদের মনে। আগামী 23 তারিখে যে ভেঙে যাবে এতে আমাদের মানে কষ্ট হবে। চাচ্ছিলাম যে আরো কয়েকদিন যদি বাড়াইতে পারে তাহলে মেলা আরো ভালো হবে। ছুটির দিন জুম্মার নামাজ আদায় শেষ হতে না হতেই লাখো মুসল্লিদের পদচারণায় মুখরিত হয় বাইতুল মুকাররম জামে মসজিদ প্রাঙ্গণের এই বইমেলা। প্রতি বছরই আমি মনে করি শুধু ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এমনকি ইউনিয়ন পর্যায়েও এগুলো বইমেলার আয়োজন করা উচিত। বইমেলাগুলো যতই হবে ততই প্রত্যেকটা মানুষ ইসলামের আলোকে বইগুলো পড়বে, শিখবে, ইসলাম প্রসার হবে, দেশের উপকার হইব, অনেক ইসলাম সম্পর্কে জানতে পারবো। এই প্রথম ইসলামিক চিন্তাধারার মানুষ স্বাধীনভাবে ইসলামের বই ক্রয় করতে পারছেন বলে জানান প্রকাশকরা। তারা বললেন দীর্ঘ 16 বছর পর এবারই প্রথম রেকর্ড পরিমাণ ইসলামিক বই বেচাকেনা হয়েছে। যেহেতু সরকার একটু আমাদের দিকে মনোযোগ দিয়েছে, সে তুলনায় এবছর মেলাটা অনেক আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, কাস্টমার আসতেছে। সবচেয়ে সদস্য বেচা কিনা ভালো হচ্ছে এবার। সবচেয়ে বেশি চলতেছে আমাদের নবীজির জীবনের উপর যে কটা বই বের হয়েছে। বিগত 16 বছর যে মেলাটা ছিল সেই মেলাটা এখন ঝাঁকজমক হয়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতে পারে না মেলায়, এখন স্বতঃস্ফূর্ত আসতে পারতেছে। মেলায় আগত নতুন প্রজন্মের পাশাপাশি তরুণরাও ক্রয় করছেন তাদের পছন্দের বই। তারা জানান এই মেলার মাধ্যমে কায়েম করতে চান ইসলামী শাসন ব্যবস্থা। এই বই মেলার মাধ্যমে আগামী বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা চাই, এটাই আমার প্রত্যাশা এবং কামনা। এখানে অনেক বই দেখতে পাচ্ছি যেগুলো আমাদের ইসলামকে শক্ত করবে এবং মজবুত করবে। আখলাক শিখবো, রাসূলের বাণী পড়বো। আমি বাইতুল মুকাররমে ইসলামিক বই মেলা আসছি, আমারটা ভালো লাগছে, আমি এই বইটা নিয়েছি। মেলা ইসলামিক ভিত্তিক বই কিনতে আসা সব বয়সের মানুষের মধ্যে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।